সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে উচ্চারণ নিয়ে কথা বলছি আমি আতিক রহমান। গত ক্লাসে আমরা উচ্চারণের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সংবৃত বিবৃত বিষয়ে, এবং উচ্চারণ যখন খাতায় লিখবো তখন কিছু বিষয় মনে রাখতে হবে। সেগুলো বলেছিলাম যে যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হবে, প্রথম বর্ণে হর্ষে দিতে হবে, দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার দেয়া যাবে না। আরো বেশ কিছু আলোচনা হয়েছে। এ পর্যায়ে আমি তোমাদের সাথে এই স নিয়ে কথা বলবো, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স নিয়ে। এই যে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স উচ্চারণে কি হবে মনে রাখতে হবে। এই দুটো উচ্চারণ হয় তালব্য স হয়, না হয় এস এর মতো, মানে দন্ত স হয়। কখনোই মূর্ধন্য স লিখতে হয় না উচ্চারণে। তিনটি স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এখানে আমরা সবসময় তালব্য স এবং দন্ত স দেব। তবে কখন তালব্য স হবে, কখন দন্ত স হবে, এ বিষয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জেনে নেব। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এটা উচ্চারণে কিন্তু এটা হবে না। উচ্চারণে এই মূর্ধন্য সটা সবসময় কিন্তু তালব্য স হয়ে যায়। তাহলে মূর্ধন্য স সব সময় উচ্চারণে কি হবে, তালব্য স হবে। মূর্ধন্য স উচ্চারণে লেখার দরকার নেই। এখন আমরা একটু দেখব যে তালব্য স কখন হবে, দন্ত স কখন হবে। লিখে নিতে পারো তোমরা। এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যদি স্বতন্ত্র রূপে থাকে, স্বতন্ত্র রূপে থাকে, তখন এই স তালব্য স হবে। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই যে তিনটি স আছে, এগুলো যদি স্বতন্ত্র হয় তখন তার উচ্চারণ হবে তালব্য স। স্বতন্ত্র বলতে কি বুঝি আমরা? স্বতন্ত্র বলতে বুঝি, যেমন এই যে ভাষণ বানানটিতে খেয়াল করে দেখো, মূর্ধন্য স এটি কিন্তু যুক্ত হয় নাই, স্বতন্ত্র আছে। আর যদি এই যে কষ্ট শব্দটা বলি, এখানে কিন্তু স স্বতন্ত্র নেই, যুক্ত ভাবে আছে। তাহলে আমরা কি জানলাম যে তিনটি স স্বতন্ত্র ভাবেও থাকতে পারে, যুক্ত ভাবেও থাকতে পারে। তিনটি স স্বতন্ত্র ভাবে থাকতে পারে, যুক্ত ভাবেও থাকতে পারে। যখন স্বতন্ত্র ভাবে থাকবে তখন কিন্তু অবশ্যই তালব্য স হবে। যে কোনো স, মানে তিনটি স যদি আমরা যুক্ত ভাবে না পাই, মানে স্বতন্ত্র ভাবে পাই কোন শব্দে, তখন কিন্তু তালব্য স দিতে হবে। উচ্চারণে তালব্য স হবে। এখন কথা হচ্ছে যখন যুক্ত হবে, যুক্ত হলে তালব্য স হতে পারে, দন্ত স হতে পারে। তাহলে যুক্ত হলে তালব্য স হতে পারে, দন্ত স হতে পারে। কিন্তু যদি স্বতন্ত্র থাকে, সব সময় আমরা তালব্য স দেব। তাহলে যুক্ত হলে দুটো স চিন্তা করব, আর মুক্ত থাকলে একটি স চিন্তা করব। তাহলে যুক্ত হলে তালব্য স নয়, মূর্ধন্য স হয়। তাহলে যুক্ত ভাবে তালব্য স এবং মূর্ধন্য স, আর যদি স্বতন্ত্র হয় শুধুই তালব্য স হয়। যেমন এখানে ভাষণ বানানে এটা, তারপরে আমরা যদি এই বানানটি উচ্চারণ করি, শাল হবে না, এটি শাল নয়, এটা হচ্ছে শাল। এই যে শাল, এর কারণ কি?
এর কারণ হচ্ছে শটা মুক্ত ভাবে আছে, মানে স্বতন্ত্র ভাবে আছে। মানে স্বতন্ত্র স, সেটা মূর্ধন্য সহ কিংবা দন্ত সহ কিংবা তালব্য সহ, তখন কিন্তু তালব্য সহ লিখতে হবে উচ্চারণে। তাহলে এই এটা শাল বানান, কিন্তু উচ্চারণ কিন্তু শাল না, উচ্চারণ হবে শাল। আমরা বানানে এটা লিখি, এটা কি উচ্চারণ কি বলি? সাহস। এটা সাহস বলবো না, এটা পুরান ঢাকায় বলতে পারে। হ্যাঁ, আমরা এটা সাহস বলবো না, বলবো কি? সাহস। খেয়াল করে দেখো, সাহস, সাহস বানানে এখানে দন্তসটা তালব্যস হয়ে গেছে, এই দন্তসটা তালব্যস হয়ে গেছে। একটু আগে বলেছি তিনটি স আছে, স্বতন্ত্র রূপে থাকলে তালব্যস হয়ে যায়, এই জন্য তালব্যস হয়েছে। মূর্ধন্য স আছে স্বতন্ত্র, এই জন্য তালব্যস হয়েছে। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, স্বতন্ত্র ভাবে স থাকলে সব সময়ই তালব্যস হবে, আর যুক্ত ভাবে তালব্যস হতে পারে, দন্ত স হতে পারে। দেখা যেমন ধরো একটি উচ্চারণ আমরা একটু খেয়াল করতে পারি। এই উচ্চারণটি লক্ষ্য করে দেখো, এই যে এখানে স আছে, এটি কিন্তু যুক্ত ভাবে নয়, মুক্ত ভাবে আছে। মুক্ত ভাবে নয়, যুক্ত ভাবে আছে। এটি কিন্তু স্বতন্ত্র নেই, বলেছিলাম স্বতন্ত্র থাকলে কিন্তু তালব্যস। এখন এটি কি যুক্ত ভাবে আছে? আমরা জানি যুক্ত ভাবে থাকলে তালব্যস হতে পারে, মূর্ধন্য স হতে পারে। হ্যাঁ, এখন এটি কি তালব্যস বলা যাবে? সৃজনশীল। এটি কি সৃজনশীল? না। শ্রী, দেখো জিহ্বা কোনটা এলাও করছে। নিয়মটা হচ্ছে, যদি এমন হয় তালব্যস কিংবা মূর্ধন্য স কিংবা দন্ত স, এই বর্ণগুলো যদি যুক্ত হয়, তবে কার সাথে? চ, ছ, ট, ঠ, ব, ম, জ, তখন এই সগুলো তালব্যস হয়ে যাবে যুক্ত থাকলে। আমরা জানি তিনটি স আছে, যুক্ত হলে তালব্যস হতে পারে, মূর্ধন্য স হতে পারে। এই বর্ণগুলোর সাথে যখন যুক্ত হবে তখন কি হবে? তালব্যস। এগুলো বাদ দিয়ে অন্য কোনো বর্ণের সঙ্গে যখন সংযোগ হবে তখন কিন্তু তালব্যস হবে না, দন্ত হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখবে রি আছে, আমরা জানি চ, ছ, ট, ঠ, ব, ম, জ, এর পূর্বে যদি যুক্ত হয় তখন সেই স তালব্যস হয়। কিন্তু যদি অন্য কোনো বর্ণের পূর্বে যুক্ত হয়, যেমন রি এর পূর্বে যোগ হয়েছে, এখানে কি রি লেখা আছে? নেই, তাহলে বুঝতে হবে এখানে আর তালব্যস হবে না, এস এর মতোই হবে, মানে দন্তস হবে। তাহলে শ্রী, শ্রী, সৃজন, শিব, এটি স্বতন্ত্র রূপে আছে। এই স্বতন্ত্র রূপে আছে বলে এটি কি তালব্যসই থাকবে, কিন্তু এই স্বটি কিন্তু স্বতন্ত্র নয়, যুক্ত ভাবে আছে। তাহলে এটি তালব্যস হতে পারে, দন্তসও হতে পারে। আমি নিয়মে দেখিয়েছি যে এই বর্ণগুলোর সঙ্গে যখন যুক্ত হবে তখন হবে তালব্যস, কিন্তু এখানে রি বর্ণটি নেই, অতএব ওখানে কি হবে? দন্তস হয়ে যাবে। যেমন তালব্যস, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যদি তারপরে থাকে ত, ন, র,
ল রি। তাহলে এই যে বর্ণগুলো আছে না, এই বর্ণগুলোর পূর্বে যদি স যুক্ত হয়ে পাই, তখন এই সটা দন্ত স হবে, দন্ত স হবে, মানে এস এর মতো, এস এর মতো হয়ে যাবে। নিয়ম কিন্তু এখানে দেয়া আছে সবগুলোই, তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, এগুলো যদি স্বতন্ত্র থাকে, কি থাকে? স্বতন্ত্র, তখন কিন্তু নির্দ্বিধায় আমরা তালব্য স দেব। তাহলে তিনটি স যদি স্বতন্ত্র থাকে, মানে যুক্ত ভাবে না থাকে, তখন তালব্য স হতেই হবে। আর যদি যুক্ত ভাবে থাকে, তখন তালব্য স হতে পারে, মূর্ধন্য স হতে না, দন্ত স হতে পারে, তালব্য স হতে পারে, দন্ত স হতে পারে। এখন তালব্য স কখন হবে? যখন এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত হবে তখন হবে তালব্য স, আর এই বর্ণগুলোর সঙ্গে যদি যুক্ত হয় তখন হবে কি? দন্ত স বা এস এর মতো, সৃজনশীল। এখন বলতে পারি সৃজন কেন হলো না? এর কারণ হচ্ছে জিহ্বা। সৃজন, সৃজন, সৃজন বলতে গেলে জিহ্বার কষ্ট হয়। শুধু তাই না, রি সংবৃত হিসেবে গণ্য করা হয়, সংবৃতের আগে কিংবা পরে অটা সংবৃত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এই বর্ণগুলোর সঙ্গে। এখন কথা হচ্ছে এই বর্ণগুলোর সঙ্গে কেন যুক্ত হয়? চ এবং ছয়ের সঙ্গে আমরা বর্গে যদি খেয়াল করি, চ বর্গের বর্ণগুলো কি? চ, ছ, জ, ঝ, ইয়। এই যে পাঁচটি বর্ণ, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। কি বর্ণ? তালব্য বর্ণ। তাহলে বুঝতে হবে এই বর্ণ দুটো যেহেতু তালব্য, তাহলে এখানে তালব্য সই যুক্ত হবে, এমনকি তালব্য স উচ্চারণ হবে। চ, ছ তালব্য বর্ণ, আমরা জানি চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো কি? তালব্য বর্ণ। তাহলে এখানে তালব্য স যুক্ত হবে। এখন ট, ঠ এগুলো হচ্ছে এগুলোর উচ্চারণ হচ্ছে মূর্ধা, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কি? মূর্ধা। এখানে এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ, এখানে হবে মূর্ধন্য স। তাহলে ট, ঠ এর সঙ্গে যুক্ত যদি হয় কোন স, তাহলে কি? মূর্ধন্য স হবে। এখন আমরা জানি মূর্ধন্য স্বর নিজস্ব উচ্চারণ কি? তালব্য স্বর মতোই। তাহলে মূর্ধন্য স আমরা উচ্চারণে লিখবো না কখনোই, উচ্চারণে সবসময় তালব্য স এবং দন্ত স চিন্তা করব। এখন তালব্য স কখন চিন্তা করব? যদি স্বতন্ত্র ভাবে থাকে, নির্দ্বিধায়। আর যদি যুক্ত ভাবে থাকে, তালব্য স হতে পারে, দন্ত স হতে পারে। তবে কখন তালব্য স? যদি চ, ছ, ট, ঠ, ব, ম, জ এই যে বর্ণগুলো আছে এর পূর্বে যুক্ত হয়, তখন উচ্চারণটা লিখতে হবে তালব্য স। আর যদি এই ত, ন, র, ল, রি, হ্যাঁ, এগুলোর পূর্বে যখন যুক্ত হবে তখন কিন্তু এস এর মতো, অর্থাৎ দন্ত স হয়ে যাবে। আমরা তিনটি স এর নিয়ম দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমাদের সঙ্গে কথা বলবো বফলা এবং মফলা নিয়ে। বফলা এবং মফলা নিয়ে। বফলা এবং মফলার বিষয়টি আমরা গুরুত্ব দেব। কেন দেব? আমরা জানি শব্দের প্রথমে যদি বফলা এবং মফলা থাকে তার উচ্চারণ হয় না, আর মাঝে এবং শেষে থাকলে উচ্চারণ হয় না। তবে পার্থক্যটা কি? শব্দের প্রথমে বফলা মফলা থাকলে যে বর্ণটির সঙ্গে যুক্ত হয় সেটা দ্বিত্ব হয় না, কিন্তু মাঝে শেষে থাকলে সেটি দ্বিত্ব হয়ে যায়। যেমন শ্মশান,
কিংবা স্বামী। এখানে মফলা আছে আর এখানে কি বফলা আছে। আমরা কি বলি শ্মশান, শ্মশান বলি না। এটা কি সবামি বলি না, এটা সবামি নয়। তাহলে এটা কি স্বামী, একটু ঝোঁক পড়েছে। কারণ শব্দের প্রথমে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না, কিন্তু ঝোঁক পড়ে, মানে একটু জোর পড়ে। স্বামী, শ্মশান। কিন্তু যদি মাঝে হয়, যেমন বিশ্বাস, এটার উচ্চারণ কি বিশ্বাস নয়, এটি বিশ্বাস নয়, বিশ্বাস। তাহলে শব্দের মাঝখানেও কিন্তু বফলা কি হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না, তবে যার সঙ্গে যুক্ত হয়েছে সেটি কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, বিশ্বাস। যেমন এটি কিভাবে লিখব, খেয়াল করে দেখো, এটি যুক্ত ব্যঞ্জন, এমনকি উচ্চারণে দ্বিত্ব আসতেছে, দুইটা স, তাহলে দুইটা স লিখতে হবে আমাকে। বিশ্বাস, এটি স্বতন্ত্র ভাবে আছে, অর্থাৎ কি তালব্যশই হবে। আর যুক্ত, আর যদি উচ্চারণে জোর করে কোনো ব্যঞ্জন কোনো বর্ণে, সেখানে হস্তিন দিতে হয়। বিশ্বাস, বিশ্বাস, এই বিশ শয়ের উপরে জোর করেছে, আর শ্বাস এখানে শয়ের উপর জোর করেছে, এই জন্য হস্তিন দিতে হচ্ছে। তাহলে উচ্চারণ লিখতে গেলে যদি কোনো বর্ণে দেখি জোর করছে, তাহলে কি দেব, হস্তিন দেব। আর যদি যুক্ত ব্যঞ্জন থাকে, ভেঙে লিখে প্রথমটাতে হস্তিন দেব। আজকে উচ্চারণ নিয়ে এটুকুই। নেক্সট ক্লাসে এই বফলা এবং মফলা নিয়ে হাজির হচ্ছে আমি আতিক রহমান। ভালো থেকো সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।